আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। উপদেষ্টা আসিফ নজরুল তার আসলে নতুন আরেকটি আপনার গোপন তথ্য বের করে নিয়ে আসছি আমরা, মানে মুফাজ্জল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার যারা দর্শকবৃন্দুরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেখাতে চাই। ইতিপূর্বে আমি কিন্তু একটা ভিডিও দেখাইছি, আপনারা অনেকেই বলছেন যে তুষার ভাই নেক্সট এপিসোডটা আমরা দেখতে চাই। আপনাদের জন্য আমি নেক্সট এপিসোডটা নিয়ে আসছি। চলুন তাহলে শুরু করি। আসিফ নজরুলকে নিয়ে এই সিরিজের দ্বিতীয় পর্ব আজকে। আসিফ নজরুল বাংলাদেশে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি চালাচ্ছেন, কিন্তু আসিফ নজরুল আপনার কাছে মনে হতে পারে যে উনি বাংলা সাহিত্যের লোক, উনি দেশপ্রেমিক, এগুলো একটা সত্য না। আসিফ নজরুলকে আপনারা কতদিন, কোথায়, কোন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছেন? উনি তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, কিন্তু কবে কোথায় দেখেছেন কোনো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে, এমনকি নজরুল গীতির অনুষ্ঠানে আপনারা তাকে দেখেছেন? কতদিন? ব্যক্তিগত ছোটোখাটো অনুষ্ঠান নয়, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে কতদিন দেখেছেন? উনি তো বিদ্রোহী কবিতার 2 লাইন বলতে গিয়ে 3বার ভুল করেছেন, তাই না? যাই হোক, এই আসিফ নজরুল উনি বাংলা সাহিত্য প্রেমিকও না, উনি পাকিস্তানের দালাল, রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে। তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে। উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন, পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা, পৃথিবীর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হয় না। দেখবেন যে সবাই আর্লি লাইফ, এডুকেশনের উপর সম্পর্কে থাকে, কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয়, মার পরিচয় কিচ্ছু জানবেন না। এখন বলতে পারেন তো হয়তো উল্লেখযোগ্য কিছু নেই, ডাজন্ট ম্যাটার। ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম, ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে, কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি। উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না তা তো না, কিন্তু যদি লুকোনোর কোনো কিছু থাকে সমস্যাটা সেখানে। তো আসিফ নজরুলের লুকোনোর কোনো কিছু আছে কিনা? আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও। তাকে প্রচলিত নামে যা ডাকা হয় তার বিশেষ করে হোমনা এলাকায়, সেটা হচ্ছে মেডু দালাল। কেন দালাল? কিসের দালাল? কি দালালি করতে হবে? বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন, আমি ওর একেবারেই পছন্দ করতাম না, কালা মানিকের কি যেটা, কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে, এটার আমি কন্ডেম করেছি, এটা জঘন্য কাজ হয়েছে, জঘন্য। যাই হোক, উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ নজরুলের বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারি পরিবার। সত্যতা কতখানি? আসিফ নজরুল 3 ভাই 2 বোনের সংসার। ছোট বোন এবং ভাই টিপু, তারা পোস্তাগোলায় থাকে। তার বড় ভাই মারা গেছেন, তার ছোট্ট একটা বোন অনেক ছোটকালে মারা গেছে। তার মার সাইড তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞেস করুন, তার পরিবারকে চেনে যারা, তাদেরকে জিজ্ঞেস করুন। তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলে। অতএব তার মার সাইড বিহারি, এতে কোনো সন্দেহ নেই। আমি জিজ্ঞেস করতাম তার পরিবারের সঙ্গে যারা কানেক্ট। এখন পরিবারের বাবার সাইড, বাবার কবর আজিমপুরে। ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না। আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোনো অবস্থাতেই বাবার ব্যাপারে তার পরিবারের উৎস সম্বন্ধে উনি বলবেন না। এমনকি তার এলাকায় হোমনা গিয়েও আপনি সার্চ করতে পারেন, কিছু বের করতে পারেন, দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না, নাথিং। ওনার বাবার সাইডের কারোর সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন, কি করতেন, চাচা কে ছিলেন, ফুপু কে, এগুলো জানা। কৃষক হোক, রিক্সা চালান, রহস্যটা এখানে। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি ওই ঘাতক দালালের নির্মূল কমিটি এগুলোর সাথে উনি
এই যে আদালত, গণ আদালত এগুলোর সাথে উনি যুক্ত হয়েছিলেন, যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেদাই খান পান্না স্যার। আমি নিজে আমি আমি আব্দুল মান্নান চৌধুরী, আমি বিচারক, সাক্ষী বা অর্থনীতি নই, সংগঠক হিসাবে আমি উদ্যোক্তা হিসাবে অন্যতম Thank you. Thank you, but no thanks. What's it? আসিফ নজরুল ঢুকেছিলেন শুয়ে ঢুকে ফাল হয়ে গেল। উনি জাহানার ইমামকে বিট্রে করে সমস্ত নথি রাজাকার পরিবারের আমাদের শিক্ষক এরশাদুল বারীর কাছে হ্যান্ড ওভার করে উনি ওনার কাছ থেকে স্কলারশিপ কনফার্ম করে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে উনি চলে গিয়েছিলেন লন্ডনে। এ হচ্ছে আসিফ নজরুল। আমরা জানতে চাই যে খন্দকার মুস্তাকের বন্ধু তারাতুল ঠাকুরের সাথে ওনার পরিবারের কি সম্পর্ক আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু নো, জানা দরকার আছে। আসিফ নজরুল কি আমাদেরকে বলবেন? এর আগে আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলি সব চ্যালেঞ্জ করা। আসিফ নজরুল পারলে সেই চ্যালেঞ্জগুলি মিথ্যা বলুক বা আমার সাথে উনি কথা বলুক, একদম 100% প্রমাণ করে দেব যা যা বলেছে। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি গোপনে কাজ করেছেন। 11-11 পরে বিভিন্ন এনজিওর নাম করে উনি কয়েকবার পাকিস্তান ট্রাভেল করেছিলেন। কেন? কি আসিফ ভাই কেন? ডিটেলস বলেন তো, কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছিলেন কয়েকবার? সেগুলো জাতি জানতে চায়, বলেন তো। আসিফ নজরুল দেশদ্রোহী না দেশপ্রেমিক? উনি কি রাজাকারের পক্ষে শক্তি নাকি? নিজেকে জিজ্ঞেস করুন। রবীন্দ্রনাথকে উনি হত্যা করতে চান, রবীন্দ্রনাথের কালচার। কারণ কি? কারণ 60 দশকের শেষের দিকে পাকিস্তানিরা তাই করতে চেয়েছিল, উনি তাই করতে দিচ্ছেন। উনি 2 দিন পরে আইন করবেন। আরে ভাই দেখতে থাকেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন আসবে, পতাকায় পরিবর্তন আসবে, দেখতে থাকেন। দিস ইজ দেয়ার প্ল্যান। তারা নিজেদেরকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে না, তারা নিজেদেরকে একেবারে সরকার মনে করে। বিভিন্নভাবে তা প্রকাশ পাচ্ছে। তারা জেহাদ করতেই ক্ষমতা এসেছে। আসিফ ভাই, দেশের আর ক্ষতি করেন না। আমি চাই না আপনাকে আরো উন্মোচন করতে। দেশের আর ক্ষতি করেন না। আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতা বিরোধী ছিল, আপনার বাবাও ছিল, যে কারণে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করেন, মার পরিচয় দিতে লজ্জাবোধ করেন। এবং আপনি ব্যক্তিগত জীবনে একজন বদমাশ, সেটা প্রমাণ এর আগের পর্বে দিয়েছি, প্রয়োজনে আরো দেব।
আপনি পদত্যাগ না করা পর্যন্ত, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বহিষ্কার করতে হবে। ওনার জন্ম তারিখও মিথ্যা। 1966 সালের জানুয়ারিতে ওনার জন্ম, এটা উনি দাবি করেছিলেন, মিথ্যা কথা। উনি 1982-তে, উনি আমার চেয়ে, আমার যতটুকু মনে পড়ে 3 বছর, কমের পক্ষে 3 বছর সিনিয়র। আমি 85-তে পাশ করেছি, আর 15.5 বছর বয়সে আমি ম্যাট্রিক পাশ করেছি। এই জিনিসটি কীভাবে সম্ভব? 4.5 পৌনে 5 বছর বয়সে আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। আমার জন্ম 66 সালের অক্টোবরে। তা আসিফ ভাই আমার চেয়ে 3 বছরের সিনিয়র হয়ে উনি কিভাবে 66 জানুয়ারিতে ওনার জন্ম হয়ে থাকে? কিভাবে সম্ভব বলেন? 1966 সালে যদি কারো জন্ম হয়ে থাকে জানুয়ারিতে, উনি ম্যাট্রিক পাস করেছেন 80-তে, 79-তে উনি শেষ করেছেন ক্লাস 10 পড়া। কয়েক মাস পরে ম্যাট্রিক পরীক্ষা দিতে হয়। তাহলে জানুয়ারিতে ওনার যদি জন্ম হয়ে থাকে 66, 69-এ উনি ক্লাস 1-এ ভর্তি হতে হবে, কারণ 69 থেকে 79 ওনাকে ক্লাস 10 পড়তে হবে। ওনার বয়স কি 2.5 বছরে উনি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন? ওনার বয়স কি 2.5 ছিল? ওনার বন্ধু ক্যারোলাইনের আমিরুল ইসলামকে জিজ্ঞেস করলেই হবে। মিথ্যুক। ওনার বয়স মিথ্যা, ওনার নাম মিথ্যা। উনি কোন আইনের বলে উনি আসিফ নজরুল নামে সরকারি নথিপত্র সই করেন, এবং কোন অধিকার বলে এবং কোন আইনে সরকারের বিভিন্ন সার্কুলেশন ওনার এই ছদ্ম নামে, ওরফে নামে সার্কুলেটেড হয়? উনি কি ডিট পোল করে ওনার কি নাম অফিসিয়ালি উনি লিগালি চেঞ্জ করেছেন? তা তো না। তাহলে সরকার এই কাজগুলো করে কি? উনি হজ করে এসেই ওনার বিকৃত ইসলামের অনুবাদের টার্গেট উনি সেট করেই ফেলেছিলেন, যেখানে 400-500 দেবদেবী, এবং ওই দেবদেবী হচ্ছে তৎকালীন কুরাইশ বংশ আছে, তাদের অর্থ প্রতিপত্তি এবং তাদের সমস্ত শক্তিমত্তার উৎস উনি সব নাকচ করে দিলেন। আপনি চিন্তা করতে পারেন, আমরা এই সরকারের আমলে একটা কথা বলতে 50 বার চিন্তা করি, আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বলে নো, তুমি সব ধ্বংস করো। দেওয়ার হোসেন সাঈদীর ব্যাপারে প্রথম যেই সাংবাদিক লিখে সেটা হচ্ছে আসিফ নজরুল। তার এই আর্টিকেলের কারণে দেওয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধ হিসাবে সবাই টার্গেট করে, এবং দেওয়ার হোসেন সাঈদীকে আলটিমেটলি যুদ্ধাপরাধের দায়ে দেল্লা রাজাকার বানিয়ে তাকে জেলে ভরা হয়। লন্ডন থেকে ফিরে এসে হালকা জামাতের তোষামতি শুরু করলেন, হালকা যুদ্ধাপরাধের যারা আছে হালকা তাদের আইওয়াশ শুরু করলেন, হালকা। তারপর ধীরে ধীরে উনি নিজেই জামাতের সবচাইতে বড় মৌলবাদীদের, বিশেষ করে সবচাইতে বড় তোষণকারীতে পরিণত হলেন। যেমন আপনাকে একটা এক্সাম্পল বলি, মতিউর রহমান নিজামী সাহেব জিল্লুর, আপনি জানেন আমরা নির্মূল কমিটির আন্দোলন করেছি। আমি গণ আদালতে 24 জন আসামির একজন ছিলাম। জামাত ইসলামের বিরুদ্ধে কতবার, কত জায়গায়, কতভাবে লিখেছি, এখনো লিখি। কিন্তু আপনি ধরেন মতিউর রহমান নিজামী দুর্নীতি করেছে, আমি আবার বলি, আমার নিজের খুব আগ্রহ থাকে জানার জন্য, পারসেপশনটা নাই সেরকম। এবং আপনি খেয়াল করে দেখেন মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে বাংলাদেশে কত বড় বড় ডেইলি পত্রিকা রয়েছে, কত বড় বড় ডেইলি পত্রিকা রয়েছে। কেউ কি বিশ্বাসযোগ্যভাবে কোনো তথ্য দিতে পেরেছে? আমি বইটা পড়েছি 7 দিনে। এটা 7 দিনে পড়ার বই না, এই বইটা 1 বছর ব্যাপী পড়া উচিত। আমার জীবনে আমি যত বই পড়েছি, ধরেন আমাদের এই বয়সে আমরা খুব বেশি ইমোশনাল আর হই না আর কি। এই বইটা পড়ে আমি 4-5 জায়গায় কেঁদেছি আর কি। এবং আমি সুভাষকে একটা টেক্সট পড়েছিলাম যে মানে একটা মানুষ এত স্যাক্রিফাইসিং হতে পারে। এখানে বঙ্গবন্ধু 55 সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্যমূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন,
এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হচ্ছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। তার জন্য আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি, আমি একটা অংশ শুধু বর্ণনা দেই, কতবার কেঁদেছি 4 বার, একটা অংশ শুধু বর্ণনা দেই। আসিফ নজরুলের একটি স্ট্যাটাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যেই স্ট্যাটাসে আসিফ নজরুল ধর্মভিত্তিক রাজনীতিকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাদের বাঙালিত্ব, এমনকি আমাদের নববর্ষ এবং বিভিন্ন কালচারকে কটাক্ষ করে সেটার সাথে জড়িয়েছেন উনি আওয়ামী লীগের রাজনীতি। তার পাশাপাশি ধর্মের সংজ্ঞাকে ব্যবহার করে 32 নম্বরের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিলেন। আজকে যে বেয়াদব ছাত্র সমাজ দেখতে পাচ্ছেন এবং ধর্মীয় উগ্রতার যে মাথাচাড়া দিয়ে উঠতে দেখছেন, তার সম্পূর্ণ সমন্বয়ক হচ্ছে এই আসিফ নজরুল। এরপর আসিফ নজরুল উনি নবীপ্রেমী হয়ে গেলেন, হুজুররা ওনার প্রশংসা শুরু করলেন। শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে। তিনি বলেছেন যে সিরাত গ্রন্থ, নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে, তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তরের ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে শোকজ পাঠানো শিক্ষক কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসিরের কার্যালয়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিনকে জোরপূর্বক পদত্যাগ এবং তাকে কোরআন পড়ানো এবং তার ভিতরে ভয় সৃষ্টি করার পেছনে আসল রহস্যটা কোথায়? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ডিন যে মানে পরিচয় জানতে চেয়েছে, অনুমতি নিল না কেন? ঢাকা ইউনিভার্সিটি বটতলা অনুষ্ঠান করতে হলে অনুমতি নিতে হবে কেন? আর পরিচয় জানতে চাবেন কেন? যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। আপাত মস্তক একজন মিথ্যুক, একজন বাজে লোককে সরকারে বসিয়ে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই মন্ত্রণালয় থেকে বের করে না দেওয়া হবে। আমি আরো প্রচার করে যাব। ওকে, আমি আসলে ব্যক্তিগতভাবে আমি আসলে কিছু বলতে চাই না, কারণ ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, একে একে উপদেষ্টাদের মানে যে বা যারাই আছে প্রতিটি উপদেষ্টার আপনার একে একে সবারই আসলে একটা না একটা আপনার গোপন তথ্য আস্তে আস্তে আসলে বের হয়ে আসতেছে প্রতিনিয়ত। আমরা আসলে আরো অনেক কিছু জানতে চাই মুফাজ্জল ইসলাম ভাই আপনার মাধ্যমে। প্লিজ আমাদের নিরাশ করবেন না। আসিফ নজরুল এর শেষ আমরা দেখতে চাই, কারণ আমি শুরুতেই এই আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলতেছি, কারণ শুরু থেকে ইনি যে পরিমাণ মীর জাফরগিরি করতেছে দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে। আপনারা যদি শুরুতে আমার 1 মাসের ভিডিও দেখেন, আগের ভিডিও, তাহলে আপনারা দেখতে পারবেন এই আসিফ নজরুলকে নিয়ে আমি অনেক কথা বলছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুফাজ্জল ইসলাম ভাইকে জানাই অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ এর মতো মীর জাফর বাংলাদেশে থাকলে আমাদের বাংলাদেশটা ধ্বংস হতে আর বেশি দিন সময় লাগবে না। বাকি যে বক্তব্য বা আপনাদের মূল্যবান যে মতামত সেটি অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। আমি আসলে আর কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।